আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এই আমার বাড়ি মাঝিরাতে, বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টের পাশে। এখান থেকে আমরা আজকে মহাস্থানগড় যাব। তো যাওয়ার পথেই আপনাদেরকে এই মহাস্থান নিয়ে কিছু তথ্য, কিছু কাহিনী আস্তে, আস্তে শেয়ার করব। তো আমাদের এই মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটক কেন্দ্র। যেইটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই গেছি, অনেকেই যাই নাই। এই যে আজকে ভালো লাগল ভালো লাগতেছিল না। তাই মনে করলাম যে একটু মহাস্থান থেকে ঘুরে আসি। মাঝখান থেকে একটা ভিডিও তৈরি করা হবে। যাই হোক, এই সময় একসময় মহাস্থানগড় এই বাংলার রাজধানী ছিল। এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে। আমরা আজকে সেগুলো যাব, একটা, একটা করে দেখব। আ বেশ কয়েকটা স্থান ঘোরার চিন্তাভাবনা আছে। চলেন দেখা যাক কতটুকু ঘোরা যায়। আচ্ছা, প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পণ্ডবর্ধন বা পণ্ডুরগ পণ্ডু নগরী নামেও পরিচিত ছিল। এই এই মহাস্থানগড়, এই মহাস্থানগড় সম্পর্কে আমাদের যেই সঠিক ইতিহাস এটা যদি আমরা জানি তাহলে দেখব আমাদের আশ্চর্য হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। দেখেন, আমাদের নবীজি তো আ আছেই, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এর যুগের আগে থেকেও, অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে থেকে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। যা প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। তার মানে চিন্তা করে দেখছেন, ২৫০০ বছর আগেও আমাদের এই বাংলার এই অঞ্চলটাতে সভ্য মানুষের বসবাস ছিল। সেখানে শাসনকর্তা ছিল, রাজা, প্রজা সবকিছু ছিল। যার কারণে এটা অনেক পুরাতন এবং অনেক প্রাচীন একটি শহর, যেটা আমরা হয়তোবা জানি না। আর এগুলো যদি আমরা সঠিকভাবে জানতাম, তাহলে ঘুমের আগে ঘুম পাড়তে, পাড়তে যদি এগুলোর চিন্তা করে ঘুমাইতে যান, দেখবেন আপনি সেই সময় হয়তো রাজা পরশুরামের উজির হয়ে বসে আছেন স্বপ্নের মধ্যে, অথবা দেখবেন আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে, বলি দেওয়া হচ্ছে। এইরকম অনেক কিছুই সম্ভব। তো আমরা স্বপ্নের মধ্যে ঢুকে যাই আস্তে, আস্তে। দেখেন, তবে একটা আশ্চর্য বিষয় হচ্ছে ২০১৬ সালে, এই ২০১৬ সালে এসে এই মহাস্থানগড়কে আমাদের সার্কভুক্ত যে ৮ টা দেশ আছে এখন, বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশ, এগুলো এই ৮ টা দেশ সার্কভুক্ত দেশ। কিন্তু এই ৮ টা দেশের মধ্যে থেকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে এই মহাস্থানগড়কে ঘোষণা করা হয়। বিষয়টা বুঝতে পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ কথা বললাম আমি? এই জিনিসটা, এই খেতাবটা যদি বাদবাকি ওই ৭ টা দেশ যদি পাইতো, তাহলে বুঝতে পারতেন রাস্তাগুলোর অবস্থা দেখেন, কি করে রাখছে। এই জায়গাতে একটু কিন্তু আ মানে সমান করে দিলেই কিন্তু পারত। কাজ চলতেছে বুঝতেছি আমরা। কিন্তু একটু সমান করে দিলে কি হইতো? এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও ছিল। যাই হোক। তো এই প্রাচীর বেষ্টিত এই আপনার মহাস্থানগড়টি, অর্থাৎ এর চতুর সাইডে প্রাচীর আছে। আমরা এই প্রাচীরের উপরে হাঁটবো, ঘুরবো, দেখবো। এই প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতর বা এই গড়ের ভিতর বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। আমরা যেয়ে একটা, একটা করে মোটামুটি দেখার চেষ্টা করব। কয়েক শতাব্দী ধরে এই স্থানে মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গেরা এখানে রাজত্ব করছে। আর ওই শাসকদের এই প্রাদেশিক রাজধানী হিসেবে কিন্তু এই মহাস্থানগড়টাই ছিল। যা পরবর্তীকালে
হিন্দু সামন্ত রাজাদের রাজধানীও ছিল এই মহাস্থানগড়। তাহলে চিন্তা করে দেখেন এখানে কত কার্যক্রম, কত ঐতিহাসিক মানে যে জিনিস এখানে ঘটছে। কত যুদ্ধ, কত বিগ্রহ, কত কাহিনী এখানে ঘটে গেছে। অথচ আমরা এখন যাইয়া দেখব কয়েকটা গাঁজাখোর, পাগলি, নবী-রাসূল ওখানে ঘুরতেছে। চলেন দেখে নেই। আচ্ছা, এই মহাস্থানগড়টা কিন্তু এই যে বগুড়ার থেকে আমাদের প্রায় ১৩ কিলোমিটার উত্তরে। এটা রংপুর, বগুড়া-রংপুর মহাসড়কের ঠিক পশ্চিম সাইডে আরকি, রাস্তার সঙ্গেই এই মহাস্থানগড়টা অবস্থিত। আর এটা করতোয়া নদীর পশ্চিম পাশে। অর্থাৎ করতোয়া নদীটা এমনভাবে গেছে যে আপনার আ মহাস্থানগড়ের কিছু অংশটাকে বেষ্টিত করে অর্থাৎ আ তাকে কেন্দ্র করে ঘুরিয়ে আপনার পার হয়ে গেছে। এগুলো দেখব আমরা। আর এই বিষয়গুলো দেখেন, আমরা হয়তো ওখানে যেয়ে কিছুই বুঝতে পারব না। কিন্তু এই জিনিসগুলো দার্শনিকগণ যেভাবে বলে গেছে, এরে শালা! কি অবস্থা! রাস্তার কাজ চলতেছে। আসলে খুব রিস্কের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। আমাদের হয়তো আর মাসখানেক লাগবে এই সমস্ত রাস্তা ঠিক হয়ে যাইতে। মাঝিরাত থেকে বগুড়া পর্যন্ত আপনার মোটামুটি কাজ চলতেছে তো, যে এই দিক থেকে একটু ফাঁকা আছে। ভালো লাগবে এখন যাইতে। একজন চীনা সন্ন্যাসী সে কি করছিল? তার নাম হচ্ছিল আ আ হিউয়েন সাং। তাই ৬৩৯ সাল থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এই পণ্ডু নাগরীতে এসেছিলেন। কি জন্য আসছিলেন? সে একজন আপনার সন্ন্যাসী বা পণ্ডিত বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য এখানে আসছিল। বৌদ্ধ ধর্মটা শিখে এখান থেকে সে চলে যায়। তাহলে দেখেন চায়নার আগেও আমাদের এখানে সভ্য নগরী ছিল এবং সেখানে লেখাপড়া, শিক্ষা গ্রহণের জন্যও বিভিন্ন জায়গার থেকে আপনার লোকজন আসতো এখানে। বিষয়টা বুঝে দেখেন কতটা মানে ঐতিহাসিক জায়গা এটা। এখন গিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারব না। এরপরে ওই দেখেন সেন বংশ যেগুলা আছিল, লাস্টে সর্বশেষ সেন বংশের রাজারা এই মহাস্থানগড়ের আপনার রাজত্ব করতেছিল আরকি। সেন বংশের রাজা লক্ষণ সেন। উনি ছিলেন সেন বংশের শেষ রাজা। আর তিনি যখন গৌড়ের রাজা ছিলেন, তখনও কিন্তু এই মহাস্থানগড়টা অরক্ষিত ছিল। আচ্ছা, গৌড় কি? গৌড় হচ্ছে এরকমই আরেকটি প্রাদেশিক রাজধানী ছিল। সেটা হচ্ছে আপনার এই মহাস্থানগড় থেকে দক্ষিণ-পশ্চিম কর্নারের দিকে আরকি। এটা আপনার মালদহ, ইন্ডিয়ার মালদহ এলাকা আর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকা, এর মধ্যবর্তী এই রাজত্ব ছিল, টেরিটরিটা ছিল এই গৌড়, গৌড়ের আরকি। তো ওখানকার রাজা ছিল তখন লক্ষণ সেন। সেই সময়েও আমাদের এই মহাস্থানটা অরক্ষিত ছিল। এই প্রাচীর বেষ্টিত ছিল না। আর সেই সময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে একজন অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসে। এই ব্রাহ্মণের নামই হচ্ছে পরশুরাম। যা পরবর্তীতে সে পরশুরাম রাজা হিসেবে এখানে পরিচিতি লাভ করে। অপরদিকে দেখেন আমাদের ইসলাম ধর্ম প্রচার করার জন্য এখানে ফকির বেশে দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমাতুল্লাহ আলাইহ এবং তার কয়েকজন শিষ্য সহ এই জায়গাতে আসে। আসার সময় কিছু কাহিনী আছে, অনেকেই অনেক ধরনের কথা বলে। কেউ বলে মাছের পিঠে চড়ে আসছে। করতোয়া নদী দিয়ে এই সাইডে পার হওয়ার সময় মাছের পিঠে চড়ে তিনি পার হইছে। আবার কেউ বলে যে মাছের আকৃতির একটা নৌকা ছিল, সেই নৌকাতে করেই পার হইছে। তবে সেটা দেখতে মাছের আকৃতি ছিল। এইরকম আরকি কথা বলা আছে। তবে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার নামটা আসছে ওখান থেকে। অর্থাৎ মাহি মানে হচ্ছে মাছ আর সাওয়ার মানে হচ্ছে আরোহী।
অর্থাৎ মাছের পিঠে চড়ে আসার জন্যই তাকে এরকম মাহিসাওয়ার বলে। তিনি কিন্তু এই পুন্ড্রবর্ধন বা মহাস্থানে আসার আগে সন্দ্বীপে ইসলাম প্রচার করে আসছে। আমাদের বাংলাদেশের সন্দ্বীপ ওই অঞ্চলে সে ইসলাম প্রচার করে তারপরে এদিকে আসছে। বিভিন্ন ইতিহাসবিদেরা বিভিন্ন ধরনের কথা লিখছে। তার মধ্যে প্রভাষচন্দ্র সেন উনি একটি বই রচনা করেন বগুড়ার ইতিহাস নামে। আর সেটা ১৯১২ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে উল্লেখ আছে যে ১০৪৩ সালে অর্থাৎ হিজরির ৪৩৯ সালে রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আসা আমাদের ওই ধর্মপ্রচারক আরকি সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই যুদ্ধ করে পরাজিত করে এবং ওখানেই তাকে হত্যা করা হয়। আর এই হত্যার সংবাদ শোনার পরে ওই পরশুরামের একটা বোন ছিল। তার নাম হচ্ছে শিলাদেবী। তিনি আ এই সংবাদ শোনার পরে আর নিজেকে পৃথিবীর মাঝে বেঁচে রাখে নাই। সে নিজেই গিয়ে আত্মাহুতি দান করে করতল নদীতে। ওই জায়গাতেও আমরা যাবো, যেটাকে শিলাদেবীর ঘাট বলা হয়। ওই জায়গাতেও আমরা যাবো। তো এই শিলাদেবী যেখানে আ আস্তাগারে থাকতো বা ওর যে জায়গাটাতে আসন ছিল, ওই জায়গাতেই এখন বর্তমানে শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ আরকি। তিনি ১ম এ ওই জায়গাতেই অবস্থান নিছিলেন এবং ওইটাকেই আগে মুক্ত করছিলেন। আমরা মোটামুটি সব জায়গাতেই ঘুরবো এবং সব জায়গার ইতিহাসগুলো জানার চেষ্টা করব এবং স্থানীয় লোকজন যারা আছে তাদের কাছ থেকেও শুনবো যে আসলে এর মূল কাহিনী কি, মূল ঘটনা কি। কারণ ওই অঞ্চলের লোকজনগুলোর কাছে থেকেও কিন্তু শুনতে হবে বিষয়গুলো। এই যে এইটা আমাদের বগুড়ার সাতমাথা প্রাণকেন্দ্র। হ্যাঁ, আমাদের বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। দেখেন সকালবেলাও এত ভিড়। এই সাতমাথা থেকে আমরা একদম সোজা যাব। এই সাতমাথা থেকে সোজা দত্তবাড়ি হয়ে একবারে বিমান মোড়, মাটিডালি বিমান মোড় হয়ে সোজা আমরা এক রোড। কোনো আ সমস্যা নেই, এক রোডে চলে যাব। চলুন আমরা যাই আর মাঝে মধ্যেই ইতিহাসগুলো শুনতে যাই। মহাস্থানে গড়ে যেয়ে দেখবেন ১ম এই গড়ের পূর্ব সাইডে আমরা যেটা দেখব খোদার পাথর, যেটাকে দুধ পাথর বলা হয়। আসলে ওই পাথরটা ছিল প্রত্নতাত্ত্বিকদের মতে বা আ অনেক বই পুস্তক ঐতিহাসিকদের মতে ওইটা ছিল রাজা পরশুরামের বলি কার্য সম্পাদন করার একটা পাথর আরকি। ওর উপরে ওই যাদেরকে আ আপনার শিরচ্ছেদ করা হইতো আরকি। তাদেরকে ওখানে নিয়ে গিয়ে আপনার শিরচ্ছেদ করত। এই হচ্ছে ওই পাথরটা। অথচ এটা এখন ওই এলাকায় বা এখন যেটা লোকমুখে যেটা প্রচার আছে সেইটা হচ্ছে এটা খোদার দানের পাথর। অর্থাৎ এই পাথরের কাছে কিছু চাওয়া মানে সরাসরি খোদার কাছ থেকে চাওয়া। এরকম কিছু ভ্রান্ত ধারণা আছে ওখানে। তারপরে হিন্দু আ ভাই বোনদেরও আলাদা একটা চিন্তা চেতনা আছে ওখানে। ওই পাথরের ভিডিও যখন দেখাবো তখন দেখবেন ওখানে ওর চতুর সাইডে দুধ, সিঁদুর, ফুল এগুলো দিয়ে একদম পচা গন্ধ করে ফেলাইছে। অথচ সবার মুখে বলে এইরকম যে ওই পাথর নাকি এই দুধগুলা খায়। ওই পাথরের উপর দুধ ঢেলে দেয়, তারপরে খালি পায়ে ওর ফুটে নাচানাচি, বিভিন্ন ধরনের খিস মানে খিস্তি আছে ওখানে, হ্যাঁ? এগুলো আমরা কিছু দেখার চেষ্টা করব। তবে আমি সকালবেলা যাচ্ছি যেন এগুলো চোখে না পড়ে। এগুলো দেখলে মানে বিরক্ত লাগে। যার কারণে আমি খুব সকালে যাচ্ছি। সকালবেলা এগুলো চোখে পড়বে না। এমনিতেই ইতিহাসগুলো সঠিকভাবে জানার জন্য নিরিবিলিভাবে আমি যেন দেখতে পারি। এইজন্যই মূলত এই সকালবেলা বের হইছি আমি। এখন ওই যে পাথরটা, ওই পাথরটা আপনার এখন বর্তমানে যেভাবে আছে, ওর উপরে কিছু লোকের পেট চলে। হ্যাঁ? এর আগে একটা ভিডিওতে আমি ঐরকম দেখলাম যে ওখানে একজন মানে পাগলা আসে। হুম? পাগলা এসে এই খাবার-দাবার,
সুদ-মুদ, টাকা-পয়সা যা কিছু দেয়, ও ওখানে বিভিন্ন ধরনের কার্যকলাপ-টালাপ দেখে ওগুলা নিয়ে চলে যায়। এগুলো ওখানে হয়। ওর পাশেই দেখবেন আবার ইয়ে আছে মানকালী ঢিবি। মানকালী ঢিবি বলতে ওই জায়গায় আসলে আ ঐতিহাসিকগণ অনেক ধরনের মন্তব্য ওই মানকালী ঢিবি নিয়ে করছে আরকি। ওইটা মূলত মন্দির বলা হয়। আবার আ ওর নিচে আপনার মসজিদ হিসেবে কিছুদিন ছিল। তার আগে মন্দির ছিল। অর্থাৎ এইরকম পর্যায়ক্রমে উপাসনালয়গুলো আগের যুগে এইরকমই ছিল। একজনের উপাসনালয় সেটা যুদ্ধ করার পরে যখন পরাজিত হয়ে যায়, তখন তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিয়ে ওইটা আ জয়ী দলের নিজস্ব ধর্মালয় হিসেবে ব্যবহার করা শুরু করত। এটা আগের থেকে হয়ে আসছে আরকি। তো এই হিসেবেই ওইটা আপনার মানকালী ঢিবি যেইটা, এটা একটা মন্দির অবলিক মসজিদ। কিছুদিন মসজিদ ছিল, কিছুদিন মন্দির ছিল। এগুলো প্রত্নতত্ত্ববিদরাই এইরকম করে আরকি বিষয়গুলো ফাইন্ড আউট করছে। তো ওইটাও দেখবো আমরা। এগুলো সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিচ্ছু নাই। আপনি ওখানে গিয়ে শুধু দেখবেন সমান মাটির মতো, মাটির সাথে সমান হয়ে আছে। বোঝার মতো কিছু নেই। তারপরেও আমরা ইতিহাসগুলো দেখে এই বিষয়গুলো মোটামুটি একটু ধারণা নেব। আর যদি আপনি এই ভিডিও দেখার পরে যদি রাত্রেবেলা এগুলো নিয়ে ভাবেন আর ঘুম আসে, তাহলে খবর আছে। দেখবেন যে আপনি হয় পরশুরামের ছোট ভাই হইছেন, অথবা পরশুরাম আপনাকে বলি চড়াইতেছে, অথবা দেখবেন যে শিলাদেবী আপনার সাথে হয়তো ঘুরতে বের হইছে। এ নানান মানে যে স্বপ্ন আসতে পারে। কারণ ওই জায়গাগুলোতে একটা ভাব গাম্ভীর্য আছে। আপনি ওখানে যাওয়ার পরে দেখবেন যে আ আপনাকে আ মনে হবে যে আপনি নিজেই বহুদিন পিছনে চলে গেছেন। শত বছর পিছনে চলে গেছেন। তবে ঐরকম দেখার মতো মন মানসিকতা নিয়ে যাইতে হবে। তাহলে এরকম হবে। এমনিতেই স্বাভাবিক চোখে গেলে বিরক্ত লাগবে। ফকির-ফকিন্নি, চুলে জটা ধরাওয়ালা, তারপরে গাঁজাখোর, মানে নানান অবস্থা ওখানে। ওদের দিকে আপনার তাকালে ওর মূল ফিলিংস যেটা সেটা পাবেন না। এই যে আমরা যাচ্ছি, কোনো অনুষ্ঠান নাই, কিচ্ছু নাই। তারপরেও দেখবেন ওখানে কত পীর বাবা, খাজা বাবা, পীর, মুর্শিদ, মানে কি অবস্থা! কে কি করতেছে না করতেছে দেখে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাটাতে আসলে এদেরকে এই শিক্ষা যে কে দিছে, যে এখানে বসে থেকে আমার সবজি পুড়ে খাইতে হবে। কোন সবজির কথা বলতেছি বুঝতে পারতেছেন তো? তো এই জিনিসগুলো এখানে একটু বিরক্তিকরই মনে হয়। আসলে দেখেন, এই জায়গাটা সত্যি যদি আমাদের বাংলাদেশে না হয়ে এই যে সার্কভুক্ত যে ৮ টি দেশ মিলে আপনার এই ৮ টি দেশের মধ্যে সাংস্কৃতিক রাজধানী হিসেবে যে ঘোষণা করছে ২০১৬ সালে। আমাদের বাংলাদেশ না হয়ে যদি এই মহাস্থান গড়টা যেকোনো দেশে হইতো, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে আপনার ভুটান, যাই বলেন, ওই অঞ্চলটাতে এত সুন্দরভাবে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করত যে আপনার যাওয়ার পরে একটা ভাব গাম্ভীর্য ভেতরে চলে আসত। এবং এখনো আমাদের এখানেও করা সম্ভব যদি সেইটা সৎ উদ্যোগ থাকে কারো। কিন্তু জানি না এটা কখনো হবে কিনা। আমরা যখন যাবো দেখবেন ওখানে বিরক্ত লাগবে। খালি মনে হবে যে তাড়াতাড়ি চলে গেলেই ভালো। আর তাছাড়াও যদি আপনি ইতিহাস না জেনে ওখানে যান, দেখে মজা পাবেন না। যাবেন দেখবেন যে ধুয়া, মরুভূমি, এই গাছের নিচে একটা পাথর, ওই জায়গায় একটু ভাঙ্গা বাড়ি, এগুলো। কিন্তু এগুলোর সাইনবোর্ড দেওয়া আছে কোনটার নাম কি। কিন্তু এর যদি সঠিক ইতিহাসগুলো একটু জেনে যান, তাহলে আবার দেখে আপনি মজা পাবেন। এই যেমন ধরেন অ্যা আপনার এই যে দুধ পাথর সম্পর্কে বললাম। তারপরে যে আপনার মানকালী ঢিবি সম্পর্কে বললাম। তারপরে আছে জিয়তকূপ। এই যে জিয়তকূপের যে কাহিনীগুলো, এগুলো আরো মনে করেন আরো বিশাল কিছু। হুম? আপনার আ মানকালীর ঢিবি যেটা, সেইটা দেখার পরে ওই দিক দিয়ে আপনি ডান সাইডে ডাইনে মোড় দিয়ে একটু আ আপনার চিকন জমির আইল দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সামনেই দেখবেন যে একটা আপনার প্রাচীরের শুরু।
ওখান থেকে প্রাচীরের উপর চড়ে আপনি পুরো এলাকাটা ঘুরতে পারবেন। এই প্রাচীরে চড়ে হাঁটা শুরু করলেন, সামনে যেয়ে দেখবেন যে রাজার বাড়ির সামনের যেই মূল গেট ছিল, ওই গেটটা বাজবে। অর্থাৎ রাজা পরশুরামের রাজপ্রাসাদের আ আ পাশেই যেই গেটটা, এই গেটটা ওখানে পাবেন। ওখানে গেট দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই একটা রাজধানী ছিল। হ্যাঁ? রাজাদের একটা রাজধানী ছিল। এই যে আমরা এটা আপনার মাটিটালির মোড় বা বিমান মোড় করে বলা হয়। এই জায়গাতে আসলাম। এখান থেকে আমরা এখন বাম দিকে চলে গেছে। এইটা কিন্তু আবার আমাদের ওই মাইসিরা ক্যান্টনমেন্টের দিকে চলে যাচ্ছে। আমরা এই যে সোজা অর্থাৎ একবারে স্ট্রেট যেটা এই রাস্তা দিয়েই আমরা চলে যাব আরকি মহাস্থান। এই যে দেখেন এদিক দিয়ে এখন আর কোনো এদিক সেদিক যাইতে হবে না। এক রাস্তায় একবারে চলে যাব আমরা মহাস্থান। তো এই যে বললাম আমি যে ওই গেটটা যখন আপনি ওই গেটের কাছে যখন যাবেন, তখন দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে আসলেই কিছু একটা ছিল। কিছু একটা ছিল মানে আপনি শুধু মনে, মনে ভাববেন যে ওই সময় আ যদি ঐরকম প্রহরা দেওয়া থাকতো বা আ হাতি, ঘোড়া, হাবি-জাবি দিয়ে একেবারে সাজসজ্জা করে ওখানে থাকতো, আপনি ওই গেটে কি যাইতে পারতেন? আর ওই গেটে গেলেও আপনাকে কি প্রবেশ করতে দিত? এখন না হয় ভ্যান রিক্সা সবকিছু চলতেছে। আমরাও যাবো ওই দিক দিয়ে। কিন্তু সেই সময় কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না। আপনি যাওয়ার পরে দেখবেন এই জিনিসগুলো মনে, মনে অনুধাবন করার চেষ্টা করবেন। আরে রাস্তা রে! তাহলেই মনে করেন যে ওখানে মজাগুলা পাবেন। ওই গেটটা দেখার পরেই দেখবেন ওই গেট থেকে আপনার আ বামের দিকে একটু কর্নারে ওখানেই জিওতকূপ আছে। ওখানে রাজা আ পরশুরামের রাজপ্রাসাদটা আছে। তো ওগুলো আমরা দেখব। ওই সোজা যাবেন। যাওয়ার পরে জিয়তকূপ যেটা ওখানে যাবেন। ওখানে যেয়ে দেখবেন যে ওখানে কিছু দোকান আছে। ওই জিয়তকূপ আর হচ্ছে আপনার রাজা পরশুরামের বাসা, ওখানে যখন যাবেন তখন আপনার পানি, তারপরে কফি, চা, আইসক্রিম, চিপস কিছু খাইতে ইচ্ছে করলে ওখানেই দেখবেন একটা ছোট দোকান আছে। ওই দোকানে মোটামুটি ওগুলো পাওয়া যায়। সমস্যা নেই। ওখান থেকে খাইতে পারবেন। তো এই যে জিওতকূপ সম্পর্কে এইটার কি কম ইতিহাস আর কম গল্প দেখেন। একটা কূপ নিয়ে কত ধরনের গল্প রচয়িত আছে। যদিও কোনটা সত্য, কোনটা মিথ্যা এগুলো জাস্টিফাই করা আমাদের পক্ষে আসলেই সম্ভব না। কারণ সেই সময় হয়তোবা আ এরকম শয়তানি কোনো শক্তি বা কোনো কেরামতি ওখানে ছিল। যার কারণে ওই কূপের মধ্যে মৃত সৈনিকদেরকে ফেলে দিলে সেখান থেকে উঠে চলে আসত। এগুলো এখন আমাদের কাছে হয়তো কল্পকাহিনী মনে হচ্ছে। কিন্তু ওই সময় হয়তো ঐরকমই কিছু ছিল। আমরা ওখানে স্থানীয় লোকজনদের কাছেও জিজ্ঞেস করছি। তারপরে আপনার আ এমনিতেই তো ঐতিহাসিকগণ যেগুলো লেখে সেগুলোতে তো এগুলো এরকম কল্পকাহিনীর স্থান নেই। হুম? এগুলো আ আপনার বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া এই সমস্ত হিস্ট্রি লেখা হয় না। তো যাই হোক ওখানে ওই জীবিত কূপ সম্পর্কে যেয়ে দেখার পরে আপনার ভেতরে একটা ফিলিংস চলে আসবে। দেখবেন ওখানে একদম আ মানে ওই কূপের নিচ থেকে শুরু করে ওপরে ওঠা পর্যন্ত একটা ওঠার ব্যবস্থা করা আছে। মানে ওই দিক দিয়ে বেয়ে লোকজন যাতে যাতে উঠতে পারে এরকম একটা সিস্টেম করে পাথর গাঁথে দিয়ে আপনার সিঁড়ি টাইপের করা আছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এখন ওই দিক দিয়ে তাহলে কি উঠতো বা কে উঠতো? এইজন্যে আবার থেকে মনে করেন যে মনের মধ্যে হয় যে ওই সময় হয়তো কোনো না কোনো শক্তি ওখানে কাজ করত। এইরকম মনে হয়। আর বেশিরভাগ প্রসিদ্ধ হচ্ছে আহত সৈনিকদেরকে এই গেট দিয়ে ঢুকে নিয়ে যেয়ে ওই রাজপ্রাসাদের বাহিরেই ওখানে রাখে আগে পানি পান করাতো। ওই কূপের পানি পান করালেই মোটামুটি ওই আহত সৈনিকগুলো সুস্থ হয়ে যাইত। কিন্তু তার চেয়েতে প্রখর যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত সৈনিকদেরকে
কুয়ার মধ্যে ফেলে দিলে সে জীবিত হয়ে উঠে চলে আসতো। তো এই বিষয়টা আমরা ওখানে গিয়েও এই বিষয়টা নিয়েই অনেকের সাথেই কথা বলছি। তো তারাও ঐরকমই বলে, স্থানীয়রা ঐরকমই বলে যে আ শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহ যখন ১ম এ আসেন, আসার পরে উনি ওই যে শিলাদেবী যেই জায়গায় আসন করত, ওখানে সে ১ম এ আ আসরের ৪ রাকাত নামাজ পড়ার জন্য একটু জায়গা চায়। চাওয়ার পরে ওখানে তাকে আ নামাজ পড়ার জন্য জায়গা দেওয়া হয়। কিন্তু মাগরিবের সময় তাকে বের হয়ে যাইতে বললে সে আর যায় না। হ্যাঁ? বলে যে, "আমি যাব না। আমি এখান থেকে ইসলাম প্রচার করব।" ওই তখনই মানে যে মন ধরাধরি ক্যাচাল শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়। আর সেই সময় থেকেই আ হযরত শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহ সে কি করে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন সৈনিকদেরকে মারে, মানে এরকমই শ্রুতিতে এরকমই আছে আরকি। যে সৈনিকদেরকে মারার পরে কিছুক্ষণ পরে দেখা যায় ওই সৈনিক আবার চলে আসছে যুদ্ধ করে। তখন এই বিষয়টাতে সে ঘাবড়ে যায় এবং আ আল্লাহর কাছে ফরিয়াদ করে যে কি কাহিনী, কি আশয় বিষয় এই বিষয় নিয়ে। তো তখন ওই যেই আ বোরহানকে নিয়ে এই কাহিনীটা, যে বোরহান তার ছেলের আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করে। ওই গরুর মাংস ওখান থেকে একটা চিল, অনেকেই বলে কাউয়া, এর মাধ্যমে এক টুকরো মাংস নিয়ে যেয়ে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার নির্দেশ হয়। আর ওইভাবে ফেলে দেওয়ার পরে ওই কূপ তার আধ্যাত্মিক যেই ক্ষমতা ছিল সেটা হারিয়ে ফেলে। এইরকম আপনার কাহিনী ওখানে ওই সাইনবোর্ডেও দেখবেন ওখানে ঐরকম করে লেখা আছে। লোকের মুখেও এরকম শ্রুতি আছে। তো এরকম কিছু হয়তো ছিল ওই সময়, তাছাড়া তো আর এত আ এই গল্পটা বিস্তার লাভ করত না। কিন্তু ঐতিহাসিকগণ এগুলো মানতে রাজি না। যাই হোক। তো এই বিষয়গুলো যখন আপনি ওখানে গিয়ে দেখবেন এবং মনে, মনে ভাবার চেষ্টা করবেন যে এই জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন ধরেন। আপনিও একজন ওই আ কি বলে পরশুরামের একজন সিপাহী অথবা একজন পরশুরামের হয়তো মন্ত্রী আপনি। আর আপনার চোখের সামনেই ধরেন এই কাজগুলো ঘটতেছে। একজন আহত সৈনিক আসলো, তাকে নিয়ে আসে সেখানে কূপের পানি দিয়ে গোসল করানো হইলো, পানি খাওয়ানো হইলো। তারপরে আস্তে, আস্তে সে সুস্থ হয়ে গেল। এরকম একটা ফিলিংস আপনি নিজে, নিজে নেওয়ার চেষ্টা করবেন। ওখানে অবশ্য আস্তে ধীরে আপনি এগুলো করতে পারবেন। কারণ গাছের ছায়া আছে, রোদ নাই। খুব নিরিবিলি একটা ভালো পরিবেশ। ভালোই লাগবে ওখানে একটু সময় ব্যয় করবেন। তো ওখানে এইরকম করে আপনি নিজে, নিজে ফিল করার চেষ্টা করবেন যে আসলে হ্যাঁ, এখানে রাজা পরশুরামের যে কল্পকাহিনীটা, যে এখানে এই কূপের যে আধ্যাত্মিক শক্তিটা, এটা আসলে ছিল। এরকম একটা মন মানসিকতা নিয়ে ওখানে যদি আপনি একটু অপেক্ষা করেন তাহলে দেখবেন হয়তো আ আপনি একটু আধ্যাত্মিক যুগে যাইতে পারবেন। তারপরে ওখান থেকে আপনার হাতের বামে যাবেন। দেখবেন ওখানেই পরশুরামের প্রাসাদ যেটা। প্রাসাদের মধ্যে দেখার কিছু নাই। তবে আ রাজপ্রাসাদ তো, আমরা তো আর কখনো রাজপ্রাসাদে ঢুকি নাই বা ঢোকার ক্ষমতা আমাদের নাই, সাধ্যও নাই। ভাঙ্গাচোরা রাজপ্রাসাদ যেটা, সেইটা দেখাই আমাদের হয়তো সবচাইতে বড় সৌভাগ্য। তো ওর মধ্যে যায়া দেখবেন যে একটা রাজপ্রাসাদ কিরকম হয়ে থাকে। ফাঁকা, ফাঁকা আপনার ডাইনিং স্পেস, যেখানে হয়তো আ মন্ত্রী, তারপরে আপনার উজির, নাজির, সৈনিক এদেরকে নিয়ে হয়তো কি করত? মিটিং করত। অথবা সেই জায়গায় হয়তো সভাকক্ষ ছিল। এরকম বড় একটা জায়গা আছে। তারপরে আরেকটু ভেতরে যাবেন। ওই অন্দরমহলে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এই রাস্তাটা কিন্তু একদম সরু। খুব চিকন একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে অন্দরমহলে ঢুকবেন। ঢোকার পরে ওখানে মনে করেন যে আ সম্ভবত ৪ টা রুম আছে। বড়, বড় রুম। আর এই রুমগুলোর যে আপনার ওয়াল, এগুলো ওয়ালগুলো দেখবেন আসলে অনেক প্রশস্ত, প্রশস্ত ওয়াল। একটা ওয়ালই হয়তো আপনার ৩ ফিটের মতো। এরকম আপনার প্রশস্ত এই ওয়ালগুলো। তো এগুলো আমরা এই যে চলে আসছি, আর সামান্য পথ আছে। ওই যে আমরা মহাস্থানগড়ের অলরেডি কিছু অংশ দেখতে পারতেছি। ওই যে উপর থেকে দেখেন। একটু পরে আমরা এখন মহাস্থান আ গড়ের ওখানে যাব।
তো যাওয়ার আগে অবশ্যই যদি মোটরসাইকেল নিয়ে আসেন সবাই, মোটরসাইকেলটা গ্যারেজ করবেন, গ্যারেজে রাখবেন। গ্যারেজে রাখলে হবে কি, আপনি একটু ফ্রিলি ঘুরতে পারবেন। কারণ এখানে মোটরসাইকেল নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না। এই যে এই দিক দিয়ে আসলেন, আসার পরে এখানে দেখবেন বামে মোড়ে যাবেন। আর এই রাস্তার মধ্যে সিএনজি আলাদের কাহিনী। এই যে বামে মোড়ে যাবেন, বামে মোড়ে যেয়ে আবার একটু বামে মোড়। ওই যে সোজা গেলেই ওই সোজা সামনেই একটা গ্যারেজ আছে। কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার মাজারের গেটে। মাজারের গেটটা দেখার জন্য ওইদিকে যাচ্ছি। কিন্তু এইদিকে না যেয়ে একটু সোজা যাবেন, সোজা সামনেই ওখানে লোকজনদেরকে জিজ্ঞেস করলেই ওখানে গ্যারেজ আছে। ওখানে মোটরসাইকেলটা রেখে তারপরে উপরে উঠবেন। তারপরে ওঠার পরে শুরু হবে আপনার দর্শনীয় যে জায়গাগুলো, এই জায়গাগুলো দেখা। তবে এই ভিডিওতে আমি মোটো ব্লগিং এর মাধ্যমে আপনাদেরকে যে কাহিনীগুলো দেখালাম, এগুলো ভিডিও আকারে আবার আমি আমার এই চ্যানেলেই দেখবেন যে ভিডিও আপলোড করে দেওয়া আছে। ওখান থেকে ভিডিও রূপেও আপনি দেখতে পারবেন। হয়তো আপনার আসার আ হচ্ছে না, সময় হচ্ছে না। তখন এই গল্পের সাথে মিলানোর জন্য ওই ভিডিওগুলো দেখবেন, আরো মজা পাবেন। এই যে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা আ আসলে আসার চেষ্টা করতেছিলাম। এই যে গেট দেখতেছেন, এইটাই হচ্ছে মাজারের গেট। তো আজকে আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখতেছি। আর আগামীতে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য ডেস্টিনেশনে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।